যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি স্বাগত জানালো বাংলাদেশ। ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা হবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে আফগানিস্তান যুক্তরাষ্ট্র উত্তেজনা, 1 ইঞ্চি মাটিও ছাড়া হবে না, হুঁশিয়ারি তালেবান সেনাপ্রধানের। ট্রাম্পের হুমকির কড়া জবাব। মার্কিন শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে বিদেশি পণ্য বর্জনের ডাক ভারতের প্রধানমন্ত্রীর। দেশীয় উৎপাদনকে অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি আখ্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও 68 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 37 জন নিহত হয়েছেন গাজা সিটিতে। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রিঙ্গেল দ্বিরাষ্ট্র সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষ নেতারা। ফাতাহের মোহাম্মদ শতায়ের বলেছেন, এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল। ফিলিস্তিনের আরও একজন শীর্ষ নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন, সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে, যা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে উত্তাপ ছড়াবে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। একদিনে ফিলিস্তিনকে 4 দেশের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। ফিলিস্তিন ওয়েলকাম করে, মুসলিম বিশ্ব ওয়েলকাম করে, কিন্তু বাংলাদেশ বিশেষত যেহেতু আমরা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজে আমাদের জন্য এটা একটা, আমি মনে করি যে আমরা এটাকে ওয়েলকাম করি এবং একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে 150-এরও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যে তো ফিলিস্তিনের প্রতি সমর্থন এতটা অ্যাবসলিউট না, আমরা জানি যে এমনকি খুব সম্প্রতিও তাদের স্টেটমেন্টে, গাজা নিয়ে যে স্টেটমেন্ট, সেখানে অনেক কিছু আরও চাওয়ার মতো ছিল, কিন্তু তারপরেও তারা যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছে, আমি মনে করি এর জন্য আমি সাধুবাদ দিই। বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন ফিলিস্তিন ইস্যুতে উত্তপ্ত হবে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই দাবিটি আরও জোরালো হলো, যে উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রাত 1:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। এদিকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্ব নেতাদের অংশগ্রহণে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়ের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাগরাম সামরিক ঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে দেয়া ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তালেবান সরকার। দেশের ভূখণ্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখায় প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সেনাপ্রধান। আফগানিস্তানে বহুল আলোচিত বাগরাম সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে কাবুলের সঙ্গে ওয়াশিংটন ডিসির তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগরাম যুক্তরাষ্ট্রের, আফগানিস্তান যদি তা ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটবে। এর আগে লন্ডন সফরে গিয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পেতে নিজের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বাগরাম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না বলে সাফ জানিয়েছে তালেবান সরকার। স্থানীয় সময় রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত নীতি গ্রহণের পরামর্শ দেন। জানান, আফগানিস্তান সব রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায়। বাগরামের বাইরে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন তিনি। এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমে আফগান সেনাপ্রধান জানান, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেয়া হবে না। কিছু লোক বলছে আমরা বাগরাম ফেরত দেওয়ার আলোচনা করছি। জনগণকে বলছি 1 ইঞ্চি মাটিও কোনো আলোচনায় ছাড়া হবে না, এটা কখনোই হবে না। অন্তত 1 মাস ধরে ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাতে জানায় স্থানীয় গণমাধ্যম। ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন বিভিন্ন কারণে ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এর মধ্যে রয়েছে 500 কিলোমিটার দূরে অবস্থিত চীনের উপর নজরদারি করা, আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা, ইসলামিক পোস্টের বিরুদ্ধে একটি সন্ত্রাস বিরোধী শাখা খোলা এবং কূটনৈতিক সুবিধা আবার চালু করা। তবে এসব লক্ষ্য পূরণে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন বলেও জানানো হয়েছে। আর 2020 সালে তালেবানের সঙ্গে ট্রাম্প যে চুক্তি করেছিলেন তাতে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তাই সেনা ছাড়া কিভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণ রাখা হবে তা এখনো স্পষ্ট নয়।
নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশীয় উৎপাদনকে অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি। তার দাবি, স্থানীয় উৎপাদন বাড়লেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে সম্প্রতি ভারতীয় পণ্যে 50% অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নেতিবাচক প্রভাব পড়েছে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিদেশি পণ্যের পরিবর্তে স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে হবে। তার দাবি, আমদানি নির্ভরতা কাটাতে পারলেই অর্থনীতির ভিত্তি মজবুত হবে। আমাদের পণ্যের গুণমান ভারতের পরিচয় হয়ে উঠুক এবং ভারতের গর্ব বৃদ্ধি করুক, এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। মোদির দাবি, প্রতিদিন ব্যবহার হওয়া বহু পণ্য বিদেশি, অথচ মানুষ তা জানেও না। মোদি দোকানদারদেরও আহ্বান জানিয়েছেন স্থানীয় পণ্য বিক্রিতে অগ্রাধিকার দিতে। তার ভাষণের পর স্বদেশি প্রচার কার্যত আন্দোলনের রূপ নিয়েছে। তার সমর্থকরা এর মধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি আর অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন। ভারতীয় বাজারে যেসব বিদেশি ব্র্যান্ড ছড়িয়ে পড়েছে সেগুলোকেই এখন টার্গেট করা হচ্ছে। বাণিজ্যিক উত্তেজনা প্রশমনে দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষীয় আলোচনার প্রস্তুতি চলছে। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে। তবে আপাতত দিল্লি স্বদেশি পণ্যের প্রচারকে দ্বন্দ্ব মোকাবিলার কৌশল হিসেবে সামনে এনেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত উত্তর কোরিয়া। দেয়া যাবে না পরমাণু নিরস্ত্রীকরণের শর্ত। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রশংসায় কিম। যুক্তরাষ্ট্রের নিহত প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায় জানাতে অ্যারিজোনার গ্লেন্ডেল ফুটবল স্টেডিয়ামে জড়ো হয়েছেন লাখো মানুষ। হাজারো সমর্থকের পাশাপাশি যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন ধনকুবের ইলন মাস্কও। স্থানীয় সময় রোববার ভোর থেকেই মানুষের ভিড় জমে যায় যুক্তরাষ্ট্রের গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে। দেশটির প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ককে শেষ বিদায়ের জন্য করা হয় এই আয়োজন। প্রায় 63,000 আসন বিশিষ্ট স্টেডিয়াম পূর্ণ হয়ে যাওয়ায় আশেপাশের স্থাপনাতেও বড় পর্দায় দেখানো হয় অনুষ্ঠান। ভক্তরা হাতে চার্লির ছবি, ফুল আর পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করেন। চার্লি কার্ককে স্মরণ করতে আয়োজন করা হয় সঙ্গীত, প্রার্থনা ও নানা আচার অনুষ্ঠান। অনেকে নিবন্ধন থাকা সত্ত্বেও ভেন্যুতে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে শ্রদ্ধা জানান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ রিপাবলিকানের শীর্ষ নেতারা। কার্কের রাজনৈতিক প্রভাবের প্রশংসা করেন ট্রাম্প, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান সমর্থন বাড়ানোর ক্ষেত্রে। ধনকুবের ইলন মাস্কও সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। গেল 10 সেপ্টেম্বর ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মঞ্চেই গুলিতে নিহত হন 31 বছরের চার্লি কার্ক। তরুণদের মধ্যে জনপ্রিয় এই সংগঠক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার আকস্মিক মৃত্যু ঘিরে দেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় স্মরণসভার স্থান স্টেট ফার্ম স্টেডিয়াম। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পরমাণু নিরস্ত্রীকরণের শর্ত না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই মন্তব্য করেছেন। একই সঙ্গে অতীত বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রশংসাও করেন কিম। এদিকে পারমাণবিক অস্ত্রের উৎপাদন স্থগিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার চুক্তি বাস্তবসম্মত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ডিসি, পিয়ংইয়ং উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার পিয়ংইয়ংয়ের মানসুদে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে বক্তব্য রাখেন কিম। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত বলে জানান, তবে জুড়ে দেন বেশ কিছু শর্ত। যুক্তরাষ্ট্র যদি অবাস্তব নিরস্ত্রীকরণের শর্ত ত্যাগ করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বাস্তবতা মেনে নেয়, তাহলেই আলোচনায় বসা সম্ভব বলে জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। গেল মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উভয়ই কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশের পরই এমন মন্তব্য করলেন কিম জং। এদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অতীতের বৈঠকের স্মৃতি টেনে আনেন কিম। বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও তার কাছে স্মরণীয়। 2022 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক শক্তিধর ঘোষণা করে উত্তর কোরিয়া এবং অস্ত্র ভান্ডার ত্যাগ না করার প্রতিশ্রুতি দেয়। এদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি দাবি করেন, উত্তর কোরিয়া প্রতি বছর 15
থেকে 20টি অতিরিক্ত পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এ পরিস্থিতিতে পূর্ণ নিরস্ত্রীকরণ আপাতত সম্ভব না হলেও উৎপাদন স্থগিত করা একটি কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি ও পিয়ংইয়ং এর মধ্যকার চুক্তিকে সিউল সমর্থন জানাবে বলে উল্লেখ করেন লি। এটি দক্ষিণ কোরিয়ার জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। সামরিক উত্তেজনার মধ্য থেকে বের হওয়ার একটি পথ খুঁজে বের করতে হবে আমাদের। সাক্ষাৎকারে লি আরও বলেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা সিউলের জন্য জটিলতা তৈরি করছে। চীনের সামরিক কুচকাওয়াজে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের পাশে কিমের উপস্থিতি আঞ্চলিক মিত্রতার নতুন চিত্র তুলে ধরেছে। এ সময় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার পক্ষে নয় বলে জানান লি। রাইসা জান্নাত, সময় সংবাদ। সিরিয়ায় আগামী 5 অক্টোবর গণপরিষদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। গত বছর বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি হবে দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেশের সব নির্বাচনী এলাকায় একই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সংবিধান মোতাবেক 1/3 পার্লামেন্ট সদস্যকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরাসরি নিয়োগ করবেন। বাকি সদস্যরা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় কমিটির ভোটে নির্বাচিত হবেন। ফিলিপিন্সের কাগায়ান প্রদেশে আছড়ে পড়েছে সুপার টাইফুন রাগাসা। স্থানীয় সময় সোমবার প্রবল বাতাস ও টানা বর্ষণের কারণে উপকূল জুড়ে তৈরি হয় উঁচু ঢেউ। টাইফুনের কারণে ম্যানিলা সহ একাধিক প্রদেশে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশ জুড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন, বাতিল হয়েছে ডজন খানেক অভ্যন্তরীণ ফ্লাইট, স্থগিত রয়েছে ফেরি চলাচলও। আবহাওয়া অফিস সর্বোচ্চ সতর্কতা জারি করে নিম্নাঞ্চল ও উপকূলের মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ঘোষণায় বলা হয়, টাইফুন রাগাসা ঘন্টায় 205 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া সৃষ্টি করছে। এতে বিভিন্ন দ্বীপপুঞ্জের আশপাশে ভূমিধস, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। জার্মানির বার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম লোক সাংস্কৃতিক উৎসব অক্টোবর ফেস্ট। শনি ও রোববার উৎসবটিকে ঘিরে শহর জুড়ে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির পাশাপাশি উৎসবের আকর্ষণীয় পোশাকে হাজির হন নানা বয়সী নারী পুরুষ। প্যারেডের পরিবেশনা মুগ্ধ করে লাখো দর্শনার্থীকে। জার্মানি থেকে অক্টোবর ফেস্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বছর ঘুরে আবারও এসেছে জার্মানির অঙ্গরাজ্য বায়ার্নের রাজধানী মিউনিকের সবচেয়ে বড় লোকজ সাংস্কৃতিক উৎসব ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট বা বিয়ার ফেস্ট। রোববার উৎসব প্রাঙ্গণ শহরের থেরেজিয়ান ভিজেতে আয়োজন করা হয় মনোরম পথ উৎসব বা প্যারেডের। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির পাশাপাশি বায়ার্নের ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মুগ্ধ করে। সুস্বাদু বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রদর্শন করে তাদের বিয়ার। অক্টোবর ফেস্টের মূল আকর্ষণ হলো নানা স্বাদের বিয়ার উপভোগ, যে উৎসবটি এক কথায় পানীয় প্রেমীদের স্বর্গরাজ্য। বিশ্বের বিখ্যাত সব বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিয়ার পান করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের নানা দেশের লাখো পর্যটক উৎসবে অংশ নেন। তবে এবারের আসরে প্রতি লিটার বিয়ারের মূল্য 15 ইউরো নির্ধারণ করায় অসন্তুষ্ট বিয়ার প্রেমীরা। প্রিয় পানীয় বিয়ার এবং বায়ার্নের ঐতিহ্যবাহী ব্রেটসেল, গ্রিল সসেস, রোস্ট পর্ক বা সোয়াইনে ব্রাটন এবং জাওয়া ক্রাউট সহ নানা স্বাদের খাবার উপভোগ করার পাশাপাশি পর্যটকরা অংশ নিতে পারবেন নানা প্রতিযোগিতামূলক ইভেন্টে। গেল বছরের মতো এবারও রয়েছে ক্যারোসেল রাইডিং, বাম্পার কার সহ আরও বেশ কিছু খেলা। থাকবে সুস্বাদু সসেস নিক্ষেপ এবং বিয়ার পান করার মতো লোকজ প্রতিযোগিতা। থাকছে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী মিউনিকের এই অক্টোবর ফেস্ট সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ দিনগুলোতে শুরু হয়ে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। 1810 সালের অক্টোবরে প্রথমবারের মতো শুরু হওয়া এই উৎসব এখন বিশ্বের অন্যতম বৃহত্তম লোকজ উৎসব হিসেবে সর্বসাধারণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রিন্স লুডভিগ এবং রাজকুমারী থেরেজের বিয়ে উদযাপনের জন্য উৎসবটি এখন একটি বার্ষিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছরেই যোগ দিচ্ছে বিশ্বের 60 লাখেরও বেশি দর্শনার্থী। তবে মেলা শুরুর দিনে এক দর্শনার্থীর মৃত্যুর ঘটনায় শোকাহত সবাই। 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 5 অক্টোবর পর্যন্ত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি স্বাগত জানালো বাংলাদেশ। ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা হবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে আফগানিস্তান যুক্তরাষ্ট্র উত্তেজনা, 1 ইঞ্চি মাটিও ছাড়া হবে না, হুঁশিয়ারি তালেবান সেনাপ্রধানের। ট্রাম্পের হুমকির কড়া জবাব। এই ছিল আন্তর্জাতিক সময়ে সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।